ছিল সব বাস্তবায়ন করতে পেরেছি তা না, আবার কোনো জায়গায় বাস্তবায়ন হয়নি তাও কিন্তু না, কম হয়েছে। সেই কারণে কি ভয় পান না যে বাস্তবায়ন কম হলেও জনগণ আসলে ক্ষমা করে দেয় আপনাদেরকে? দেখেন সেই সময় যে রাজনীতি ছিল সেই রাজনীতি কিন্তু এখন নেই। এখন কিন্তু রাজনীতি এখন অনেক ওপেন, জনগণ অনেক সম্পৃক্ত, আমরা দায়বদ্ধ। আমরা এতবার বলেছি, আমি যে একটু আগে বললাম 2016 সাল থেকে আমরা বলে এসেছি, আপনার সেই 3 জোটের রূপরেখার মধ্যে 4-5টা ইস্যুতে আমরা আমরা করতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা। আগে জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না, এখন অনেকটাই এই কথা আমি বলছি না। আপনি কি বলছেন? আমি আমার কথাটা একটু শুনেন তারপর আপনি বলেন। আমরা জনগণের কাছে দায়বদ্ধ ছিলাম না তা না, বিএনপি অলওয়েজ জনগণের কাছে দায়বদ্ধ, এখন আরো বেশি দায়বদ্ধ। এখন অবস্থার প্রেক্ষিতে মানুষ এখন রাজনীতির পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন চায়, এবং এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকেও আমাদের পরিবর্তনের পথে হাঁটতে হবে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকেও মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেই কারণেই আমরা বলছি, আমরা কিন্তু এই যে 31 দফা প্রণয়ন যে হয়েছে, এটা শুধু কি বিএনপি বা এই যে আপনার অন্যান্য দল তারা একত্রে বসে এক টেবিলই করে ফেলেছে? এই 31 দফা প্রণয়নের আগে আরো ধরেন 2-3 বছর আগে থেকে আমরা বিভিন্ন অংশীজনের কাছে গিয়েছি, বোদ্ধাদের কাছে গিয়েছি, রাজনীতি নিয়ে যারা ভাবেন, যারা চিন্তা করেন, দেশকে নিয়ে যারা চিন্তা করেন, তারা আমার দলের মতবাদের বিরুদ্ধে হলেও তাদের মতামত আমরা গ্রহণ করেছি। অনেক ভাবনা চিন্তা করে আপনাদের 31 এবং শুধু এটা না, আমার বেগম খালেদা জিয়া 2017 সালে যে ভিশন 2030 দিয়েছিল, বা এখনো সেটা আমরা গ্রহণ করি বা এটা আমরা ওন করি, সেই ভিশন 2030 প্রণয়নের সময়ও আমি একজন নগণ্য একজন ব্যক্তি ছিলাম, যেখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমরা সেই প্রস্তাবগুলো নিয়ে এসেছিলাম এবং সেটা গ্রহণ করেছি। আসবো আবার আপনার কাছে। নিশ্চয়ই মানবেন্দ্র দেব, নির্বাচনের পর দলগুলো আগের অঙ্গীকার অনেক সময় মনে রাখে না। নজির আছে 90 এরশাদ পতনের আগে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, সেখানে কি কি ছিল একটু মনে করিয়ে দিই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, রেডিও টিভির স্বায়ত্তশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা সহ আরো কিছু। কি হয়েছে আমরা দেখেছি, মনে আছে আমাদের। জুলাই চার্টারে সকল মতামতের ভিত্তিতে যা হবে তাতে সব দলের স্বাক্ষর থাকবে। এই স্বাক্ষরের ফলে নির্বাচনের পর এই সনদ ভুলে যাওয়া রোধ হবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। এখন যেটা হচ্ছে আমাদের যে পুরনো অভিজ্ঞতা, সেই পুরনো অভিজ্ঞতা হচ্ছে যে যদি এরকম করেই চলতে থাকে তাহলে সেটা ভুলে গেলেও কেউ কিছু মনে করবে না, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। এখন সংস্কারের আলাপ হচ্ছে, ঐক্যমতের আলাপ হচ্ছে, কিন্তু আসলে কি সংস্কারের পথে, সেইটা একটু ভাবনার বিষয়। এখন যেইভাবে ধরেন বিগত রেজিমের, লাস্ট রেজিমের বিষয়টা আমরা যেইভাবে বলি, যেই টোনে যেইভাবে কথা বলা হতো হয়তো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, এই একটা সেটার সুরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। যে ব্ল্যাকমেইলিং, ট্রেড, এইটা ব্ল্যাকমেইলিং করে, ট্রেড করে কি আপনি রাজনীতি সংস্কার করবেন? অসম্ভব। এর জন্য যে সাংস্কৃতিক লড়াইটা দরকার, সেই লড়াইটা সবাই মিলে এবং সম্পৃক্ততা, যার জন্য সংস্কার। ট্রেড কে করেছে? আপনি ধরেন যে এই যে বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বললেন যে আমরা এবার এটা এরকম করে দেব, মানে ওই 3 জোটের রূপরেখায় স্বাক্ষর ছিল না, প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাক্ষর ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনি ধরেন যে এরকম করে মানে পুলিশিং করে আপনি রাজনীতির সংস্কার করতে পারেন না। ভয় দেখিয়ে যে এটা কি রাজনৈতিক দলগুলোকে থ্রেট করা হচ্ছে, এবার কিন্তু আর নড়তে পারবেন না, আমরা কিন্তু এটা দিয়ে দেবো। আচ্ছা, এইটাকে আপনি থ্রেট মনে করছেন? এইটা ধরেন যে রাজনৈতিক শক্তিগুলোকে এক ধরনের আমি কি বলবো, এটারে এক ধরনের ইগনোরেন্সের মধ্যে নিয়ে, এক ধরনের তাচ্ছিল্যের মধ্যে নিয়ে এই রাজনৈতিক সংস্কার করা যায় না। এবং এই জিনিসটা আসলে যারা রাষ্ট্র চালাচ্ছেন এখন, এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি কিন্তু আসলে মিডিয়াতে যখন তাদের বক্তব্য দেখি, তার মধ্যে আমি কিন্তু বিগত রেজিমের যেই অ্যাপ্রোচ, বিহেভিয়ার, তার মধ্যে কোনো তফাৎ দেখি না। তাই হ্যাঁ, সেই ক্ষেত্রে যে ইভেন সাংবাদিকদেরকে থ্রেট করতেছে যে আপনারা জানেন না, যেই সুরে বলছেন, আগের প্রধানমন্ত্রী যেই সুরে বলছেন, এটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপ্রোচটা একটু সফট, ডেলিভারিটা একটু সফট, কিন্তু শব্দ বাক্যগুলো কিন্তু সফট নয়। তো এইটা করে কিন্তু আপনি সেই সংস্কার, এটারে মানে কনফাইন করতে পারবেন না। তার জন্য মানে এই ইনভলভমেন্টস দরকার, এই থ্রেট করে না। আপনি যদি কনসেনসাস হয় তাহলে না মানার কোনো
জায়গায় তো নাই। যদি আপনি ডেমোক্রেসির এখানে এনশিওর করতে পারেন, গণতন্ত্র এনশিওর করতে পারেন, রাজনৈতিক দলগুলো বাধ্য সেই সংস্কারের মধ্যে আসতে এবং সেটাকে মেনে নিতে। সুতরাং মানে এই যে যত আলোচনাই হচ্ছে সেখানে মূল জায়গাটা হচ্ছে গণতন্ত্র। গত 15 বছরের শুধু না, আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামটা ছিল গণতন্ত্রের জন্য, এবং তারপরের 54 বছরের সংগ্রামও কিন্তু সেই গণতন্ত্রের জন্য। কিন্তু সেইটা যারাই ক্ষমতায় যাচ্ছে তারা যেই বন্দোবস্ত পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে সেই জায়গায় আসলে বন্দোবস্ত পরিবর্তনের লক্ষণটা দেখা যাচ্ছে না। এটা একটা খুব মারাত্মক উত্তর পরিষ্কার। জি, ববি হাজ্জাদ, প্রেস সচিব শফিকুল আলম জুলাই চার্টারের ব্যাখ্যায় বলেছেন 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে, সেটা হবে জুলাই চার্টার। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিল, সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারি ঘোষণাপত্র দিবে, বিএনপি যখন আপত্তি তোলে। এরপর বলা হলো তারা জুলাই ঘোষণাপত্র তৈরি করবে না, ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র হবে। এখন জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রেস সচিব যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে কি মনে হয় না যে জুলাই ঘোষণাপত্রের সংজ্ঞা পাল্টাচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল, এবং আপনাকে সহ বিজ্ঞ সমালোচক যারা আছেন এবং যমুনার পর্দায় যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শফিকুল আলম সাহেব, মাননীয় প্রেস সচিব মহোদয় সুন্দর কথা বলেছেন। জুলাই চার্টার নিয়ে কথা বা প্রোক্লেমেশন নিয়ে কথা গত বছরের শেষ থেকে শুরু হয়েছে। তখন আসলে আমার কাছে পরিষ্কার ছিল না এটার মাধ্যমে আমরা কি প্রকাশ করতে চাই। এখনো আমার কাছে পরিষ্কার না। আপনি বললেন বিএনপি এটাতে বাধা দিয়েছে, কিন্তু যতদূর আমার মনে পড়ে বিএনপির সাথে আরো অনেক দল বাধা দিয়েছে, যে দলের ভেতরে জামাত ইসলামও ছিল বাধা দিয়েছে, যেটা সঠিক হবে না। সো জামাত ইসলামের আজকে এখানে কেউ নেই, সো তাদের নাম নেননি হয়তো সেই কারণেই। যাই হোক, কিন্তু জুলাই চার্টারে কি থাকতে পারে তার থেকে আগে হলো যে এই 6টা কমিশনের সাথে যে ঐকমত্য কমিশনটা গঠন হলো, গতকাল আমরা আলোচনায় বসলাম। সেই আলোচনায় কিন্তু আমরা পরিষ্কার ঠিক করতে পারিনি যে কিভাবে আমরা সব একমতে পৌঁছতে পারবো। আমার দলের পক্ষ থেকে আমি একটা প্রস্তাব জানিয়েছিলাম যে প্রত্যেকটা কমিশনের যতগুলো রিপোর্ট আছে, এবং রিপোর্টগুলো কিন্তু বেশ বড়, আপনার আই থিঙ্ক এটা কোনটা ছিল, আপনার আই থিঙ্ক নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টই 1100 না 1200 পাতা ছিল। সো এই 6টা কমিশনের এতগুলো রিপোর্টে কতগুলো তারা নতুন সংস্কার প্রস্তাব নিয়ে এসছেন, আমি যদিও শর্ট যে 10 পাতার যে রিপোর্টটা তারা মাসখানেক আগে বের করেছিলেন ওটা পড়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই 1200 পাতার গুলো এগুলো আমার পড়ার এক সৌভাগ্য হয়নি। তো এটাতে তারা কিভাবে ভাঙবেন আমি তাদেরকে সাজেশন একটা দিয়েছিলাম গতকাল, যে সবগুলো ধারার ভিত্তিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল গতকাল যাদেরকে দাওয়াত জানানো হয়েছিল এদের সবার প্রতিনিধি চেয়ে আমরা ভোটিং এ দেই জিনিসগুলো, যেই জিনিসগুলো ভোটে পাস হবে সবার ইউনানিমাসলি, সেই জিনিসগুলো আমরা, আপনি এটা জুলাই চার্টার বলেন, আপনি কনসেনসাস বলেন, আপনি কি বলেন না মীমাংসিত বলেন। ভোট কি রাজনৈতিক দলগুলোর ভোট নাকি একদম জনসাধারণের ভোট? না, রাজনৈতিক দলগুলোর ভোট, কারণ রাজনৈতিক দলের সাথেই যেহেতু বসতে চেয়েছেন ঐক্যমত। হ্যাঁ, কারণ জনসাধারণের ভোট দিতে হলে তো অ্যাকচুয়াল ভোট দিতে হবে ভাই। অ্যাকচুয়াল ভোট তো আমরা চাইছি, সেটা তো দিতে চাচ্ছেন না, সেই কারণেই রাজনৈতিক দলকে ডেকেছেন। তো রাজনৈতিক দলের ভোট, কারণ এগেন গতকালের আলোচনাটা বা গতকালের আয়োজনটা ছিল যে আমরা কিভাবে কনসেনসাসে পৌঁছতে পারি, এবং সেই জায়গাটায় যতজনের আলোচনা, স্পেশালি সরকার পক্ষ থেকে যে আলোচনাগুলো এসেছে, এখানে কনসেনসাসে পৌঁছানোর আলোচনা অনেক করা হয়েছে, কিন্তু প্রসেসটা করা হয় নাই। আপনি বলবেন চলেন সবাই একসাথে বসি একমত হই, একমত হওয়ার প্রসেসটা কি এটাও তো ঠিক করতে হবে। তো সেই জায়গায় আমি বলেছিলাম যে আমরা সব ভোট করতে পারি, যেগুলো মীমাংসিত হয়ে যাবে কনসেনসাস, তার বাইরে যেগুলো মীমাংসা আসা যেতে পারে সেগুলো নিয়ে আমরা আরো কিছু আলোচনা করতে পারি এক একটা ধারা ধরে, যেগুলো মীমাংসা আসা যাবে না তার জন্য আমরা তাহলে 6 মাস 1 বছর বসে থাকতে পারি না, এবং অনেক কিছুতে আমরা একমত হব না ভাই। কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়াটা কি আপনার কাছে ভোটিং এর মতো মনে হয়নি? যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনি চাইলে 98টাতে একমত হতে পারেন, 2টাতে এটা অত্যন্ত দুঃখজনক। ওনারা বারবার রেজাল্টগুলো ওয়েবসাইটে দিয়ে দিক, রেজাল্টগুলো ওয়েবসাইটে কেন দিতে হবে? ওয়েবসাইটে তো এমনি যাবে, আপনাদের সবার যমুনা টিভির ওয়েবসাইটে চলে যাবে, প্রথম আলো, সমকাল, জনকণ্ঠ সবার ওয়েবসাইটে চলে যাবে।
যুগান্তর সবার ওয়েবসাইটে চলে যাবে, সেটা পাবলিক রেকর্ড এমনিও চলে যাবে। তারা পাবলিক রেকর্ডে দিয়ে দিক কোন দল কোনটার জন্য হ্যাঁ ভোট দিয়েছে, কোন দল কোনটার জন্য না ভোট দিয়েছে, আপনার ওই যে কনসেনসাস কোনগুলোতে এসেছে কোনগুলোতে আসেনি, এবং কোন দলগুলো ভোট দেয়নি বলে আসেনি, জনগণের কাছে প্রতীয়মান হয়ে যাবে। তখন জনগণ যখন আগামী নির্বাচনে ভোট প্রদান করবে, তখন জনগণ বলতেই পারে যে বিএনপি এগুলো আমরা চেয়েছিলাম, তারা এগুলোতে না ভোট দিয়েছে, তাদেরকে আর ভোট দিব না। বা আমার দলের কথা বলতে পারে এনডিএম এগুলো আমরা চেয়েছিলাম, ভোট দেব না। কিন্তু কার কাছে আপনি চাবার জন্য ওয়েবসাইটে দিবেন? আপনি তো আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাহলে এইটা তো আমরা নিজেরা ভোট দিতে পারি, ওয়েবসাইটে কেন ভোট দিতে যাব? যেমন এই যে এই কমিশনগুলো যখন তাদের রিপোর্টগুলো তৈরি করে, এবং এখানে এটা বলবার জন্য কমিশনের অনেকে আমার উপরে মন খারাপ করেছেন, কাছের সম্পর্ক যে কারণে, কিন্তু ওনারা একবারও তো রাজনৈতিক দলের সাথে বসেননি। ওনারা আমাদেরকে চিঠি দিতে বলেছেন। চিঠি, আচ্ছা একটা চিঠি কত লম্বাই আমরা দিতে পারি? তারপর ওনারা তখনও বলেছেন যে ওনারা ওয়েবসাইট খুলে দেবেন যেন 18 কোটি বাংলাদেশের জনগণ ওখানে তাদের মতামত দিতে পারেন। একবারও আমাদের কাছে পরিষ্কার করেন নাই ওনাদের কাছে কি টুলস আছে যে 18 কোটিটা ভাই 18,000 মতামত যদি আসে সেটা ওনারা কিভাবে ফিল্টার করবেন, এটা একবার আমাদেরকে জানার নাই। সো এই যে এই ঝামেলাগুলো আমরা তৈরি না করে, গতকাল যেমন আলোচনায় ডেকেছেন, এই আলোচনাগুলোই যদি আমরা স্ট্রিমলাইন করে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা কনসেনসাসে পৌঁছতে পারি, সেটাই আমি গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা এবং পুরো ঐক্যমত কমিশনের কাছে আমি প্রস্তাবনা করেছিলাম। জি, সামান্তা শারমিন, গতকালের ঐক্যমতের বৈঠকে কেমন লোক হবে? 150 মানুষ তো হবে, আমি ছবি দেখে যেটা আন্দাজ করতে পেরেছি। সে 150 মানুষের মধ্যে 3 থেকে 4 জন নারী ছিলেন। বিষয়টি কি আপনার কাছে নজরে পড়েছে? স্বাভাবিক মনে হয়েছে আপনার কাছে? অনেকগুলো বিষয় এসেছে সবার আলোচনায়, তা আপনার প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির কারণে এখানে নারীদের উঠে আসা পলিটিক্যালি এটা বেশ দুরূহ, এবং এটার কারণে এটার একটা বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের দিকে যদি তাকাই, সহমত আর ভাইয়ের রাজনীতি যেটা ছিল, যে ভাই যদি কনভিন্স না থাকে তাহলে কিভাবে আসবে। আর এখানে যেই কালচারটা আছে যে জায়গা দখল করা, সেটা হচ্ছে মেইল ডমিনেন্সটা বেশি, আপার রাজনীতি হয়েছে। এবং এখানে আমি গুরুত্বপূর্ণ একটা জায়গা বলি, শেখ হাসিনার আশেপাশে কোনোদিন কোনো নারী নেত্রীকে দেখা যায় নাই। সবসময় উনি মানে পুরুষদের সাথেই রাজনীতি করেছেন, কিন্তু নারী ওনারা হচ্ছে যে জায়গাগুলোতে ছিলেন, স্পিকার ছিলেন খুবই গুটি কয়েক, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ খাতুন ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ যেটা লক্ষ্য করার মতো, সংরক্ষিত নারী আসনের নামে এখানে নারীদেরকে পলিটিক্যালি বিকাশ করার যে জায়গাটা, সেইটা দেখেছি যে একেবারেই ভুলণ্ঠিত হয়েছে। এবং সংরক্ষিত করার মাধ্যমে এখানে শুধুমাত্র উমেন এম্পাওয়ারমেন্টের কথাটা বড় বড় করে বলা হয়েছে, কিন্তু তাদের যে পলিটিক্যাল অ্যাসপাইরেশন, নারীদের পলিটিক্যাল অ্যাসপাইরেশন রাজনৈতিক মাঠে প্রকাশ করার জন্য কোনো ধরনের সুযোগ ছিল না, বরঞ্চ সেটাকে মেইল ডমিনেন্সের মাধ্যমেই এটাকে এক রকমের আবহ দেওয়া হয়েছে যে এখানে নারীদের সুযোগ করে দিচ্ছি, তাদের ব্যানারের সামনে রাখা হচ্ছে, তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম নামানো হচ্ছে, কিন্তু মোটা দাগে তাদের যে ন্যাচারাল পলিটিক্যাল গ্রুমিং সেটার জন্য কোনো ব্যবস্থা ছিল না। সেটাকে এনজিওকরণ করা হয়েছে, এবং সেই সাথে দেখা গেছে যে শেখ হাসিনা কোন ধরনের নতুন নারী নেতৃত্ব তুলে আনার জন্য দলের মধ্যে এবং অন্যান্য জায়গায় তাদের যে পেরিফেরি আছে, পলিটিক্যাল স্ফিয়ার আছে আওয়ামী লীগের, সেখানে নতুন নারী নেতৃত্ব তৈরির কোনো ব্যবস্থা ছিল না। গতকাল আওয়ামী লীগ ছিল না ওখানে, আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো ছিল। সেই বাকি দলগুলোর মধ্যে নারী পলিটিক্যাল স্ফিয়ার, আপনাদের দল থেকে আমি ওখানে আসছি, আমি একটা জায়গা ব্যাখ্যা করলাম। এখন যেটা পরবর্তীতে যেটা দেখা গেছে যে আওয়ামী লীগের যেটা রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো 15 বছরের একটা আবহ তৈরি করে রেখেছে পুরো বাংলাদেশে, এবং এইটার আবহ আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন, মানে একদম 71-এর পর থেকে একটা রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা আছে, এবং এইটা এখন এসে একদম ফ্যাসিস্ট কাঠামোতে পরিণত হয়েছে, তাই না? আমরা তো কাঠামোতে এখনো চেঞ্জ করতে পারিনি, আমরা তো কেউ বলছি না যে কাঠামোতে পরিবর্তন হয়েছে, মানুষগুলোর কিছু মানুষ চলে গেছে, সেটারও বিচার হয়নি। তার মানে এখানে ক্লোজারটা কিভাবে হবে, মানে এটার পুরো ইমানসিপেশন, একদম কাঠামো থেকে বেরিয়ে আসার ব্যাপারটা কিভাবে জনগণের ঘটবে, সেটার জন্য পুরো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। এবং নারীদেরকে এখানে পুরো মেইন স্ট্রিম, এখানে শুধুমাত্র নারী দলের প্রধান হিসেবে রাজনীতি করা মেয়েদের, এবং এইটা আসলে কোনোভাবেই সলভ করবে না, নারী নেতৃত্বকে সামনে তুলে আনার ক্ষেত্রে এটা কোনোভাবেই সলভ করবে না, বরঞ্চ মেইন স্ট্রিম রাজনীতিতে শুধুমাত্র কোনো ধরনের কোটা আকারে না রেখে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, সেখানে ওয়েবসাইটের মাধ্যমে যেটা জনগণের কাছে প্রকাশ করার জায়গাটা যেটা বলেছেন, এইটা এত বছর পরে বাংলাদেশের জনগণের কিছু মানে রাজনৈতিক দলগুলোর অ্যাকশনগুলো
একদম লাইমলাইটে দেখার, একদম লাইভ দেখার একটা সুযোগ বাংলাদেশের মানুষের হচ্ছে। এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে আসলে পাচ্ছি না, কারণ আমরা মনে করি এটা কিভাবে করবে সেই প্রসেস নিয়ে আলাপ হতে পারে। ববি ভাই যেরকম বললেন, এটা নিয়ে